ঘোর অন্ধকার এক দুর্যোগপূর্ণ রাতে ভরা বর্ষার উন্মত্ত নদীটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তরুণী নেহা ভার্মা। নদীটি তখন ফুলে ফেঁপে উঠেছিল, বিপদসীমা অতিক্রম করে যে কোনো মুহূর্তে প্লাবনের সৃষ্টি করতে পারত। স্থানীয় প্রশাসনের কড়া নির্দেশ ছিল এই বিপজ্জনক অঞ্চলের ধারে কাছেও যেন কেউ না যায়। কিন্তু নেহা হয়তো কোনো জরুরি প্রয়োজনে সেই নিষেধ উপেক্ষা করেই এগিয়ে চলছিল। হঠাৎই আকাশ ভেঙে প্রবল বর্ষণ শুরু হল। বিদ্যুতের ঝলকানি আর মেঘের গুরুগুরু শব্দে নেহার বুক কেঁপে উঠল। ভয়ে তার পায়ের গতি বাড়াল, কিন্তু প্রকৃতি যেন আজ তার উপর ক্ষেপে ছিল। বৃষ্টির ধারা আরও তীব্র হল, যেন আকাশের সব জলরাশি নেমে আসতে চাইছে একবারে। প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে উঠল। নেহা প্রাণপণে দৌড়ানোর চেষ্টা করল। ঠিক সেই মুহূর্তে এক উন্মত্ত ঝড়ো বাতাস তাকে পিছন দিকে ঠেলে দিতে লাগল, যেন অদৃশ্য এক শক্তি তাকে গ্রাস করতে চাইছে। নেহা দিশেহারা হয়ে চারদিকে তাকাল, কোনো আশ্রয় খুঁজছিল। ঠিক তখনই তার চোখে পড়ল নদীর কিনারায় লাগানো একটি মোটা পাইপ। মরিয়া হয়ে সে প্রাণপণে সেই পাইপটিকে আঁকড়ে ধরল। বৃষ্টির ফোঁটাগুলো যেন পাথরের নুড়ির মতো তার নরম শরীরে আঘাত হানছিল, আর ঝড়ো বাতাসের তীব্রতায় মনে হচ্ছিল যেন সে যেন টুকরো টুকরো হয়ে যাবে। অসহ্য যন্ত্রণায় নেহা চোখ বুজল, আর ঠিক তখনই নদীর গভীর থেকে এক ভয়ঙ্কর গর্জন ভেসে এলো। নেহা চোখ খুলে নদীর দিকে তাকাল। দূরে, অনেক দূরে, এক প্রকাণ্ড জলের ঢেউ দানবের মতো উঁচু হয়ে তার দিকে দ্রুত ধেয়ে আসছিল। সেই ঢেউয়ের উচ্চতা এতটাই ছিল যে মনে হচ্ছিল যেন পুরো পৃথিবীকেই সে গিলে খাবে। ভয়ে নেহার সমস্ত শরীর পাথরের মতো জমে গেল, ঠোঁট দুটো থরথর করে কাঁপতে লাগল। কি করবে, কোথায় পালাবে, কিছুই বুঝে উঠতে পারছিল না। তার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। এক লহমার মধ্যে সেই সুবিশাল জলরাশি সবকিছুকে ভাসিয়ে পিষে মারিয়ে নেহার কাছে এসে পৌঁছাল। নেহা কিছু বুঝে ওঠার আগেই ঢেউয়ের তীব্র আঘাতে সে পাইপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। জলের তোড়ে সে যেন খড়কুটোর মতো ভেসে যেতে লাগল। নেহা প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে হাত পা ছুটতে লাগল। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও! তার কণ্ঠস্বর সেই উন্মত্ত জলের গর্জনে সম্পূর্ণ হারিয়ে গেল। আশেপাশে কেউ ছিল না যে তার আর্তনাদ শুনবে। জলের তীব্র স্রোত তাকে দ্রুত ভাসিয়ে নিয়ে যাচ্ছিল অজানা গন্তব্যের দিকে। নেহা তার শেষ শক্তি দিয়ে জলের সাথে লড়াই করার চেষ্টা করল। হয়তো কোনো এক অলৌকিক উপায়ে সে বেঁচে যাবে, কিন্তু বন্যার জল এতটাই প্রলয়ঙ্করী রূপ নিয়েছিল যে ঘর, বাড়ি, গাছপালা, ছাদ সমেত সবকিছু নিমেষে ডুবে যাচ্ছিল। জলের উন্মত্ততায় নেহাকে আছড়ে উছলে ভাসিয়ে নদীর ধারে এক বস্তি অঞ্চলের দিকে নিয়ে এলো। জলের সাথে অবিরাম লড়াই করে নেহার হাত পা এখন নিস্তেজ হয়ে পড়েছিল। তার হৃৎস্পন্দন অস্বাভাবিক দ্রুত গতিতে চলছিল, মনে হচ্ছিল যেন এখনই বন্ধ হয়ে যাবে। নেহা যখন তার জীবনের শেষ নিঃশ্বাস গুনছিল, ঠিক তখনই একটি ছোট্ট স্পিডবোট দ্রুত গতিতে তার দিকে এগিয়ে এলো। বোটটিতে ছিল একজন দক্ষ উদ্ধারকর্মী এবং উদ্ধারকারী দলের কমান্ডার বিক্রম রাঠোর। বোটটি নেহার কাছাকাছি আসতেই উদ্ধারকর্মী দ্রুত হাত বাড়িয়ে নেহাকে টেনে নৌকার উপরে তুলল। নেহা নৌকার পাটাতনে শুয়ে হাঁপাতে লাগল, তার সমস্ত শরীর ঠান্ডায় কাঁপছিল। সে চোখ তুলে দেখল কমান্ডার বিক্রম রাঠোর তার দিকে তাকিয়ে আছে। এই সুন্দরী যুবতীকে এই অসহায় অবস্থায় দেখে বিক্রম যেন সম্মোহিত হয়ে গেল। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি। মুহূর্তের জন্য যেন সে সবকিছু ভুলে গিয়ে নেহার দিকে তাকিয়ে রইল। হঠাৎ বিক্রম রাঠোর নেহার দিকে এগিয়ে এলো। তার খুব কাছে এসে নেহার দুটি বাহু শক্ত করে ধরে বলল, ঠিক আছো তো, তুমি ঠিক আছো তো? নেহা একটু পিছিয়ে গিয়ে ক্ষীণ কণ্ঠে জবাব দিল, জি জি, আমি ঠিক আছি। নেহাকে দেখে বিক্রম রাঠোরের ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটে উঠল। সে যেন নেহার থেকে চোখ সরাতেই পাচ্ছিল না। নেহার কাছে ব্যাপারটা একটু অদ্ভুত লাগল। সে কিছুটা অস্বস্তি নিয়ে বলল, কি হলো স্যার, সব ঠিক আছে তো? বিক্রম রাঠোর যেন কিছুটা সম্বিত ফিরে পেল। ও, কিছু না, কিছু না, শুধু দেখছিলাম যে তুমি অক্ষত আছো কিনা। তখনই বিক্রম রাঠোর উদ্ধারকর্মীকে উদ্দেশ্য করে বলল, তুমি যাও এবং দেখো আরও কেউ বন্যায় আটকা পড়েছে কিনা।
তাহলে তাদের সাহায্য করো। উদ্ধারকর্মী নৌকা থেকে নেমে শুকনো জায়গায় হেঁটে যেতে লাগল। নেহা যেইমাত্র নৌকা থেকে নামতে উদ্যত হল, বিক্রম রাঠোর একদম তার কাছে এসে বলল, কোথায় যাচ্ছ? তুমি আমার সাথে চলো। নেহার কাছে কথাটা আরও অদ্ভুত লাগল। সে বিক্রম রাঠোরের কাছে কিছু বলার আগেই বিক্রম রাঠোর হঠাৎ ঝুঁকে তাকে কোলে তুলে নৌকা দ্রুত গতিতে চালিয়ে দিল। নেহা অবাক হয়ে জোরে জোরে পা ছুটতে লাগল। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে! কিন্তু বিক্রম রাঠোর এখন নৌকাটিকে বন্যার জলে দ্রুত চালিয়ে জনবসতি থেকে দূরে একটি নির্জন এবং জনশূন্য এলাকায় নিয়ে এলো। হঠাৎ সেই বন্যার মাঝখানে একটি জায়গায় বিক্রম রাঠোর নৌকা থামালো এবং তখনই সে নৌকার মাঝখানে উঠে দাঁড়ালো। নেহাকে উপরের দিকে ছুটতে লাগলো, আবার ধরছিল। নেহা চিৎকার করে বলল, ছেড়ে দাও আমাকে, এটা কি পাগলামি! বিক্রম রাঠোর এবার নেহাকে কোল থেকে নামিয়ে নৌকার পাটাতনে দাঁড় করিয়ে দিল। নেহার বুক দ্রুত ধরফর করতে লাগল এবং সে জোরে জোরে শ্বাস নিতে নিতে রাগের সাথে বলল, তোমার মাথা ঠিক আছে তো? এটা কি ধরনের কাজ? তখনই বিক্রম রাঠোর হাসতে হাসতে বলল, ভয় পেয়ে গেলে? এটা তো শুধু একটা অনুশীলন ছিল, যা জলে ডুবে যাওয়া ব্যক্তির জন্য খুবই উপকারী। নেহা বলল, ও আচ্ছা, অনুশীলন ছিল, কিন্তু খুবই অদ্ভুত ছিল। তখনই বিক্রম রাঠোর তার একটু কাছে এসে নেহাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগল। তারপর মনে মনে কিছু ভেবে বলল, তুমি জলে ডুবেছিলে, তাই নিশ্চিত তোমার পেটে কিছু জল ঢুকেছে। সেটা বের করা খুব জরুরি, না হলে এটা তোমার জন্য ক্ষতিকর হতে পারে। নেহা যখন এটা শুনল, তখন সে একদম ভয় পেয়ে গেল এবং বলল, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বলো, এটা তাড়াতাড়ি বের করো। কিভাবে বের হবে? আমাকে বাঁচাও। নেহা বেশ ভয় পেয়ে নিজেকে দেখতে লাগল। তখনই বিক্রম রাঠোর হঠাৎ তার কাছে এলো এবং নেহার পেটে হাত দিয়ে বলল, মনে হচ্ছে অনেক বেশি জল পেটে ঢুকেছে, এটাকে এখনই বের করতে হবে। নেহা এটা শুনে আরও ভয় পেয়ে গেল এবং বলল, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বলো, এটা তাড়াতাড়ি বের করো। কিভাবে বের হবে? আমাকে বাঁচাও। বিক্রম রাঠোর মনে মনে হাসতে হাসতে নেহাকে বলতে লাগল, তাড়াতাড়ি করো, সময় নেই, এখানে নৌকার ভেতরে উপুর হয়ে শুয়ে পড়ো। নেহা কিছু বুঝতে পারছিল না। সে বলল, কোথায় শুতে হবে এখানে? বিক্রম রাঠোর বলল, হ্যাঁ, এখানে শুয়ে পড়ো, তাড়াতাড়ি উপুর হয়ে শুয়ে পড়ো। এবং দেখতে দেখতে নেহা এখন সেই নির্জন এবং জনশূন্য এলাকায় বন্যার জলের মাঝখানে থাকা নৌকার ভেতরে উপুর হয়ে শুয়ে পড়ল। তখনই তার পিছনে দাঁড়িয়ে থাকা বিক্রম রাঠোর পাগলের মতো তাকে দেখতে লাগল এবং দেখতে দেখতে নেহার কাছে এসে তার একেবারে পাশে বসে পড়ল। নেহা নৌকার ভেতরে উপুর হয়ে শুয়েছিল। রাতের শেষ প্রহর ছিল আর দূর দূর পর্যন্ত কেউ দেখা যাচ্ছিল না। তখনই বিক্রম রাঠোর নেহাকে কোমর থেকে ধরে তাকে জোরে জোরে চাপতে লাগল। নেহার শ্বাস দ্রুত হয়ে গেল এবং বুক জোরে জোরে ধরফর করতে লাগল। সে বলল, এটা কি করছো? কি করছো? বিক্রম রাঠোর বলল, দ্রুত শ্বাস নাও, দ্রুত শ্বাস নাও, জল তোমার পেট থেকে বেরোতে চলেছে। নেহা জোরে জোরে শ্বাস নিতে লাগল এবং পিছনে বসে থাকা বিক্রম রাঠোর এটা দেখে হাসতে লাগল। তখনই হঠাৎ নেহা একদম উঠে বসল। কোথায় বের হয়েছে পেট থেকে জল? আমাকে ক্লান্ত করে দিলে। বিক্রম রাঠোর হাসতে হাসতে বলল, তোমার মুখ থেকে জল বেরিয়ে গেছে, তুমি জানতে পারোনি? ও আচ্ছা, বেরিয়ে গেছে, ধন্যবাদ, আমার জীবন বেঁচে গেল। তখনই বিক্রম রাঠোর নেহার দিকে তাকিয়ে মনে মনে বলল, এখন তো তোমার জীবন বিপদে পড়তে চলেছে। তখনই সিনিয়র অফিসার নৌকা দ্রুত চালাতে লাগল এবং বন্যার জলে উছলে নৌকা দ্রুত একটি নির্জন এলাকার দিকে যেতে লাগল। তখনই নেহা পিছন থেকে দৌড়াতে দৌড়াতে বিক্রম রাঠোরের কাছে এসে বলল, এই নির্জন এলাকায় কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে আমার বাড়িতে পৌঁছে দিন। বিক্রম রাঠোর হাসতে হাসতে নেহার চোখের দিকে তাকিয়ে বলল, না, আমি তোমাকে এমনিতেই যেতে দেব না। তুমি প্রথমে আমার সাথে আমার বাড়িতে চলো, তোমাকে কিছু ওষুধ দেব। যখন তোমার শরীর পুরোপুরি ঠিক হয়ে যাবে, তখন তোমাকে যাওয়ার অনুমতি দেওয়া হবে। নেহা যখন বিক্রম রাঠোরের এই কথা শুনল, তখন সে খুশি হল এবং মনে মনে বলতে লাগল, কত ভালো অফিসার যে আমার এত খেয়াল রাখছে। সে বিক্রম রাঠোরের কথা বুঝতে পারল না এবং বলল, ঠিক আছে, আপনি যেমন বলেন। বিক্রম রাঠোর যখন বুঝতে পারল যে নেহা তার কথায় এসে গেছে, তখন তার মুখে একটি অদ্ভুত হাসি ফুটে উঠল। বিক্রম রাঠোর এখন নৌকাটিকে দ্রুত শহরের বাইরে নিয়ে যেতে লাগল এবং বারবার নেহার দিকে তাকাচ্ছিল। রাত তার পূর্ণ যৌবনে ছিল এবং আকাশও কালো হয়ে গেছিল। এতক্ষণে নৌকাটি একটি বড় ঢেউয়ের সাথে ধাক্কা খেল এবং দুলতে লাগল। নেহা জোরে চিৎকার করে উঠল, আহ! এবং সাথে সাথে বিক্রমের হাত দুটো দুহাত দিয়ে ধরল। বিক্রমের ঠোঁটে আরও একটি হাসি ফুটে উঠল।
সে আস্তে করে বলল, ঘাবড়াবে না, আমি আছি তো তোমার সাথে। নেহা সাথে সাথে হাত সরিয়ে নিল এবং কিছুটা লজ্জিত হয়ে বলল, সরি, ভয়ে, এমনিতেই। নৌকা চলতে লাগল। কিছুক্ষণ পরেই একটি ভাঙা পুরনো বাড়ির মতো জায়গা জলে আধা ডোবা অবস্থায় দেখা যেতে লাগল। বিক্রম সাথে সাথে বলল, আমরা এখানে থামব। নেহা অবাক হয়ে বলল, এখানে? এটা তো খুব নির্জন লাগছে। বিক্রম বলল, শুধু কিছুক্ষণ, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। নৌকা থামল। বিক্রম সাথে সাথে নেহার কাছে এলো এবং বলল, এসো, আমি তোমাকে হাত ধরে ওপরে নিয়ে চলছি। নেহা ইস্ততস্ত করে হাত বাড়াল এবং পরের মুহূর্তেই বিক্রম এক ঝটকায় তাকে নিজের দিকে টেনে কাছে নিয়ে এলো। নেহা চমকে পিছিয়ে যেতে লাগল। এটা এটা কি করছ? বিক্রম হেসে বলল, তুমি যেন পড়ে না যাও, তাই। এত তাড়াতাড়ি ভয় পেয়ে যাও কেন? নেহা স্বস্তির নিঃশ্বাস নিল এবং আস্তে করে বলল, ওহ, আমি বুঝেছি। বিক্রম সুযোগ বুঝে বলল, এসো, ভেতরে চলি, তোমার বিশ্রামের প্রয়োজন এবং কিছু ঔষধও দেব যাতে শরীর ঠিক থাকে। নেহা চুপচাপ তার সাথে হাঁটতে লাগল, কিন্তু যেই না দুজনে ভেতরে ঢুকল, বিক্রমের চোখ অদ্ভুত হয়ে গেল। সে আস্তে করে দরজা বন্ধ করল এবং মনে মনে বলল, এখন আসল খেলা শুরু হবে। ভেতরে ঢুকে নেহা চারদিকে তাকাল। আধা ভাঙা পুরনো বাড়ি, দেওয়ালে স্যাঁতস্যাঁতে ভাব এবং অন্ধকার। সে ভয় পেয়ে বলল, স্যার, এই জায়গাটা তো খুব ভয়ঙ্কর লাগছে। বিক্রম সাথে সাথে হেসে বলল, ভয় পাওয়ার দরকার নেই যখন আমি আছি তোমার সাথে। এবং হাঁটতে হাঁটতে নেহার কাছে এলো। নেহা এক পা পিছিয়ে গেল। কিন্তু আমরা এখানে কেন থামছি? আমাকে আমার বাড়িতেও তো পৌঁছে দিতে পারতেন। বিক্রম সাথে সাথে গম্ভীর স্বরে বলল, নৌকায় থাকা বিপজ্জনক, ঢেউয়ে যে কোনো সময় ভেসে যেতে পারে। কিছুক্ষণ এখানে থাকি, তারপর আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। নেহা মাথা নাড়ল এবং স্বস্তির নিঃশ্বাস নেবার চেষ্টা করল। এতক্ষণে বিক্রম পকেট থেকে বোতল বের করে বলল, এই ঔষধটা খেয়ে নাও, জল পেটে গেছে, এটা খেলেই আরাম হয়ে যাবে। নেহা ইস্ততস্ত করে বোতলটা ধরল। এটা ঔষধ তো? বিক্রম হেসে বলল, হ্যাঁ, তোমাকে শুধু এক চুমুক খেতে হবে। নেহা আধা বোতল গিলে নিল এবং কিছুক্ষণ পরেই তার চোখ ভারী হয়ে আসতে লাগল। সে পড়তে পড়তে বিক্রমের কাঁধে গিয়ে পড়ল। স্যার, আমার মাথা ঘুরছে। বিক্রমের ঠোঁটে একটি অদ্ভুত হাসি ফুটে উঠল। আরাম করো, এখনই সব ঠিক হয়ে যাবে। নেহা বিছানার মতো একটি পুরনো তক্তার ওপর পড়ে গেল। চোখ আস্তে আস্তে বন্ধ হতে লাগল। বিক্রম আস্তে আস্তে তার কাছে এলো এবং তার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ঝুঁকে তার কানের কাছে বলল, এখন তুমি আমার নিয়ন্ত্রণে। এখন দেখবে এই রাত কত লম্বা। নেহা অর্ধ অচেতন অবস্থায় ছিল, কিন্তু তার ঠোঁট কাঁপছিল। আমাকে আমার বাড়িতে যেতে হবে। বিক্রম তার চুল হাত দিয়ে সরিয়ে হেসে বলল, এখন না। ঠিক সেই মুহূর্তে বাইরে জলের একটি প্রবল শব্দ হল, যেন আবার নতুন ঢেউ আসছে। নেহা হালকা চমকি উঠল এবং চোখ খোলার চেষ্টা করতে লাগল। বিক্রম সাথে সাথে তার দুটি হাত ধরে ফেলল। নেহার যখন এটা ঠিক লাগল না, তখন সে একদম উঠে দাঁড়াল এবং বাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করল। ঔষধের নেশা তখনও নেহা বার্মার মাথায় ছিল এবং সে ঘুরতে ঘুরতে সেই নির্জন জায়গায় দৌড়াচ্ছিল। তখনই সে সেখানে একটি পুরনো বিল্ডিং দেখতে পেল। নেহা বার্মা বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করল এবং একটি চক্কর খেয়ে সেখানেই মেঝেতে পড়ে গেল। এতক্ষণে বিক্রম রাঠোরও দৌড়াতে দৌড়াতে সেখানে এসে পৌঁছাল এবং তার কাছে এসে একদম পাশে বসে পড়ল। এবং যেই না বিক্রম তার দিকে হাত বাড়াল, হঠাৎ নেহার চোখ আস্তে আস্তে খুলতে লাগল। নেহা ঘাবড়ে উঠে দাঁড়াল। এটা এটা আমি কোথায়? আর আপনি আমার এত কাছে কেন বসেছেন? আমাকে বাড়ি যেতে হবে। বিক্রম কঠোরভাবে তার কবজি ধরে ফেলল এবং কাছে ঝুঁকে বলল, চুপ, গোলমাল করো না। বাইরে সব বন্যা, এখনই যাওয়া অসম্ভব, তোমাকে এখানেই থাকতে হবে। তখনই বিক্রম রাঠোর নেহাকে ধরে পাশের একটি ঘরে নিয়ে গেল, যেখানে একটি পুরনো ভাঙা খাট পড়েছিল। এতক্ষণে বিক্রম নেহা ভার্মাকে বলল, তুমি এখানে একটু আরাম করো, যেই না পরিস্থিতি ঠিক হয় তারপর আমরা যাব। নেহা ভয় পেয়ে ঘরে প্রবেশ করল এবং ভাঙা খাটে বসল। এতক্ষণে বিক্রম রাঠোরও ঘরে প্রবেশ করল এবং তার পাশে এসে তাকে দেখতে লাগল। ঠিক সেই মুহূর্তে বাইরে একটি গাছ ভেঙে জলে পড়ল। ধরাম শব্দে নেহা ভীষণভাবে কেঁপে উঠল এবং সাথে সাথে বিক্রমের হাত ধরল। বিক্রম সুযোগ বুঝে আস্তে করে বলল, দেখেছ, আমি না থাকলে এতক্ষণে তুমি ভয়ে পাগল হয়ে যেতে। নেহা সাথে সাথে হাত সরিয়ে নিল এবং বলল, না, আমি একদম ঠিক আছি। তখনই বিক্রম হেসে পকেট থেকে বোতল বের করে বলল, এই বাকি ওষুধটা খেয়ে নাও,
নেহা ঘাবড়ে মাথা নাড়ল। না, এখন আর কিছু খাবো না। বিক্রম এক কদম আরও কাছে এলো। সে দুহাত দিয়ে নেহার মুখ ধরল। খাও। নেহার বুক জোরে জোরে ধরপড় করতে লাগল। ঠিক সেই মুহূর্তে ছাদ থেকে জল টপকাতে লাগল। নেহা ঘাবড়ে ছাদের দিকে তাকালো এবং তারপর বিক্রমের ধরার আলগা হতেই জোরে তাকে ধাক্কা দিয়ে একপাশে দৌড়াল। সে দ্রুত বিল্ডিংয়ের অন্য ঘরে ঢুকল, কিন্তু সেখানে চারদিকে অন্ধকার ছিল এবং দরজা অর্ধেক জলে ডুবেছিল। পিছন থেকে বিক্রমের হাসির আওয়াজ প্রতিধ্বনিত হল। দৌড়াও নেহা, দৌড়াও। যত দৌড়াতে পারো, কিন্তু এই নির্জন বিল্ডিং থেকে বেরোতে পারবে না। নেহার পা টলে গেল। সে চারদিকে অন্ধকারে হাত মারতে লাগল। বাঁচাও, কেউ আছে, আমাকে বাঁচাও। কিন্তু তার গানে শুধু জলের গর্জন আর বিক্রমের আসার শব্দ শোনা যাচ্ছিল। নেহা অন্ধকার ঘরে দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে পড়ল। তার শ্বাস দ্রুত হচ্ছিল। পিছন থেকে বিক্রমের শব্দ প্রতিধ্বনিত হল। নেহা, কোথায় পালাবে? বন্যা, অন্ধকার আর আমি তোমার একদম কাছে। নেহা চিৎকার করে উঠল, আমাকে যেতে দাও, এবং একটি পুরনো জানালা জোরে ধাক্কা দিয়ে বাইরে ঝাঁপিয়ে পড়ল। সে সরাসরি জলে পড়ল। বন্যার শক্তি তাকে ভাসিয়ে অন্যদিকে নিয়ে গেল। নেহা হাত পা মারতে শুরু করল। বাঁচাও, কেউ তো বাঁচাও। কিন্তু পরের মুহূর্তেই বিক্রম আরও একটি নৌকায় সামনে এসে পড়ল। বিক্রম নৌকাটি তার কাছে এনে হাত বাড়াল। এসো, হাত দাও। ডুবে গেলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। নেহা ভয় পেয়ে তার কাছে এলো এবং যেই না সে হাত ধরল, বিক্রম এক ঝাটকায় তাকে নৌকায় টেনে তুলল। নৌকাটি আবার অন্ধকার জলে দ্রুত এগিয়ে যেতে লাগল। নেহা কেঁদে কেঁদে বলল, আপনি এটা কেন করছেন? আপনি তো অফিসার, আপনার তো মানুষকে বাঁচানো উচিত। বিক্রম হেসে উঠল, হ্যাঁ, অন্যদের, কিন্তু তোমাকে তো আমি শুধু নিজের জন্য বাঁচাচ্ছি। এবং এই বলে সে নৌকাটিকে আরও একটি জায়গায় ঘুরিয়ে নিল, দ্রুত চালাতে লাগল। কিছুক্ষণ পর নৌকাটি আরও একটি নির্জন জায়গায় থামল। চারদিকে জল গর্জন করছিল এবং মাঝখানে একটি পুরনো কাঁচা কুড়ে ঘর জলে আধা ডোবা অবস্থায় দাঁড়িয়েছিল। এখানে আমরা নিরাপদ থাকব। নেহা দ্রুত পিছিয়ে গিয়ে বলল, না, আমি ভিতরে যাব না। বিক্রম তার একদম কাছে এলো, তার দুটো হাত ধরল এবং চোখের দিকে তাকিয়ে বলল, আমাদের আর কোনো পথ নেই। এই জায়গাটি নিরাপদ মনে হচ্ছে, আমাদের এখানেই থাকতে হবে। তখনই জলের ঢেউ ঝরে ঝরে নৌকাটিকে উছড়ে দিতে লাগল। বিক্রম রাঠোর বলল, তাড়াতাড়ি করো, লাফিয়ে পড়ো, আমরা ডুবে যাব। নেহা যখন এটা দেখল, সে একদম থমকে গেল এবং সাথে সাথে নৌকা থেকে সেই পুরনো কুড়েঘরের কিনারে ঝাঁপিয়ে পড়ল। বিক্রম রাঠোরও লাফিয়ে কিনারে এলো এবং কুড়েঘরের দিকে তাকিয়ে মনে মনে হাসতে লাগল। তারপর বিক্রম রাঠোর নেহা ভার্মার কাছে এসে বলল, তাড়াতাড়ি করো, ভিতরে এসো, এখানে থাকা একদম ঠিক নয়। নেহা ভয় পেয়ে সেই পুরনো কুড়েঘরের ভেতরে প্রবেশ করতে লাগল। নেহা যেই না পুরনো কুড়েঘরের ভেতরে প্রবেশ করতে লাগল, সামনে ভাঙা সিঁড়ি ছিল। বিক্রম বলল, উপরে যাও। নেহা সিঁড়িতে এদিক ওদিক দেখতে দেখতে উপরে উঠতে লাগল। তখনই সে পিছনে ফিরে দেখল, বিক্রম জোরে জোরে হাসতে লাগল। এই আওয়াজ শুনে নেহার বুক ধরপড় করতে লাগল এবং সে দ্রুত সিঁড়িতে উপরে উঠতে লাগল। সে দ্রুত দরজা খুলল এবং বহু বছর ধরে বন্ধ থাকা ঘরের ভেতরে প্রবেশ করল। ঘরের ভেতরে প্রবেশ করতেই পিছন থেকে দৌড়াতে দৌড়াতে বিক্রম রাঠোরও সেখানে এসে পৌঁছাল। নেহা ভেতরে গিয়ে দ্রুত দরজা বন্ধ করে দিল এবং খিল লাগিয়ে দিল। বিক্রম রাঠোর দৌড়াতে দৌড়াতে এলো এবং সে দরজায় একটি জোরালো লাথি মারল। ধরাম! দরজা পড়ে গেল এবং বিক্রম রাঠোরও ঘরের ভেতরে প্রবেশ করল। ঘরের ভেতরে খুব অন্ধকার ছিল এবং নেহা ভার্মা দরজার পিছনে লুকিয়ে দাঁড়িয়েছিল। যেই না দরজা ভেঙে পড়ল এবং বিক্রম রাঠোর দৌড়তে দৌড়তে ভেতরে এলো এবং সে নেহাকে দেখল, পাগলের মতো তার কাছে আসতে লাগল। নেহা বুঝতে পেরেছিল যে এখানে তাকে বাঁচানোর কেউ নেই। বাইরে বন্যার ঢেউয়ের আওয়াজ জোরে জোরে আসছিল। রাত তার পূর্ণ যৌবনে ছিল এবং ইন্সপেক্টর পাগলের মতো নেহার কাছে এসে পৌঁছাল। তখনই নেহা ভার্মা ভয় পেয়ে পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে লেগে দাঁড়াল এবং এখন নেহা ভার্মা বিক্রম রাঠোরের চোখের দিকে তাকাতে লাগল। তার কণ্ঠস্বর ধীর হয়ে গেল। সে নিজে নিজেই তার কাছে আসতে লাগল এবং তার কাঁধে হাত রেখে বলল, তুমি একজন বড় অফিসার এবং কত ভালো, তুমি খুব মিষ্টি। এবং তারপর সে বিক্রম রাঠোরের হাত ধরল এবং বলল, তাহলে এখন তুমি যা চাইবে সেটাই হবে, আমি রাজি। কিন্তু এখানে এখন এটা ঠিক নয়। এই কাঁচা কুঁড়েঘর যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এসো, প্রথমে কোনো উপযুক্ত জায়গায় যাই। বিক্রম রাঠোর খুশি হল। বাহ, তাহলে অবশেষে তুমি রাজি হলে। তাড়াতাড়ি বলো, কোথায় যেতে হবে? নেহা বলল, কোনো শুকনা এলাকায় যাই, এটা ঠিক নয়। আমি একটি জায়গার ঠিকানা জানি। বিক্রম রাঠোর আনন্দে নাচতে লাগল। চলো যাই। নেহাও তার চোখের দিকে তাকাতে লাগল, যেন সে এখন রাজি হয়ে গেছে। এবং নৌকাটি সে নির্জন এলাকায় বন্যার জলে দ্রুত চলছিল। রাতের শেষ প্রহর ছিল
এবং নেহা ও বিক্রম রাঠোর একে অপরের দিকে তাকিয়ে হাসছিল। তখনই চলতে চলতে নৌকাটি এখন একটি কিনারায় এসে থামল। নেহা বলল, এসো, এইদিকে যাই, এখানে কেউ থাকবে না। বিক্রম রাঠোরও একদম পাগলের মতো নৌকা থেকে নামল এবং শুকনা জায়গায় উঠে পড়ল। নেহাও তার সাথে হাসতে হাসতে চলতে লাগল। এটি একটি নির্জন এবং জঙ্গল এলাকা ছিল। নেহা তাকে নিয়ে দুজনেই জঙ্গলে চলতে থাকল। কিছুক্ষণ পর নেহা এবং বিক্রম কাপড়ের তৈরি একটি কুঁড়েঘর দেখতে পেল। নেহা বিক্রম রাঠোরের হাত ধরে সেই কুঁড়েঘরের দিকে বাড়তে লাগল। রাত তার পূর্ণ অবস্থায় ছিল এবং আকাশ অন্ধকারে ঢাকা ছিল। নেহা এবং বিক্রম দুজনেই সেই কাপড়ের কুঁড়েঘরের বাইরে এসে পৌঁছাল। বিক্রম রাঠোর হেসে বলল, হ্যাঁ, এখানে নিয়ে এসেছ? নেহা মাথা নেড়ে হেসে জবাব দিল, হ্যাঁ, তুমি ভেতরে যাও, আমি আসছি। বিক্রম রাঠোর হাসতে হাসতে কুঁড়েঘরের ভেতরে চলে গেল এবং যেই না বিক্রম রাঠোর কুঁড়েঘরের ভেতরে গেল, ভেতর থেকে চিৎকারের শব্দ শোনা যেতে লাগল, যেন কেউ কাউকে মারছে। এতক্ষণে পুলিশকর্মীরা বিক্রম রাঠোরকে ধরে কুঁড়েঘর থেকে বাইরে নিয়ে এলো এবং তাকে সেখানেই মাটিতে বসিয়ে মারতে লাগল। বিক্রম রাঠোর নেহার দিকে তাকাতে লাগল, এটা তুমি ভালো করনি, এটা আমার সাথে প্রতারণা। নেহা এখন বিক্রম রাঠোরের দিকে এগিয়ে গিয়ে তার মুখে একটি থাপ্পড় মারল। নেহা বলল, আমি লুকিয়ে পুলিশকে ফোন করেছিলাম। তারা বলেছিল যে আমরা সেখানে গেলে বিক্রম রাঠোর কোনো না কোনো অজুহাত দেখিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করবে এবং বলবে যে আমি তোমাকে বাঁচাচ্ছিলাম, কিন্তু তুমি তাকে নিজেই এখানে জঙ্গলে নিয়ে এসো এবং আমরা এসে তাকে ধরব। এটা শুনে বিক্রম রাঠোর চিৎকার করতে লাগল, তুমি আমার সাথে প্রতারণা করেছ। তখনই পুলিশকর্মীরা বিক্রম রাঠোরকে টেনে হিঁচড়ে তাদের সাথে নিয়ে গেল। তার বিরুদ্ধে আদালতে মামলা চলল এবং সে অপরাধী প্রমাণিত হল এবং তাকে কঠোর শাস্তি দেওয়া হল। এবং এভাবেই নেহা যে সেই বিক্রম রাঠোরের ফাঁদে পড়তে যাচ্ছিল, সে সাহস এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করে একজন খারাপ অফিসারকে তার পরিণতি পর্যন্ত পৌঁছে দিল। এই গল্প থেকে আমরা এটা শিখতে পারি যে সাহস, বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তা প্রতিটি কঠিন সময় মানুষকে বাঁচাতে পারে। নেহা ভার্মা চাইলে ভয় এবং দুর্বলতার শিকার হতে পারত, কিন্তু সে তার ভয়ের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করল, নিজেকে দুর্বল প্রমাণ করল এবং বিক্রম রাঠোরকে নিজের জালে ফাঁসিয়ে পুলিশের হাতে তুলে দিল। নেহার সাহসিকতা এটা প্রমাণ করে দিল যে জুলুম এবং প্রতারণা কখনো দীর্ঘস্থায়ী হয় না। মন্দ যত শক্তিশালী মনে হোক কেন, যদি মানুষ সাহস এবং বুদ্ধির সাথে কাজ করে, তাহলে সেই মন্দকে তার পরিণতি পর্যন্ত পৌঁছাতে পারে। এটাই আসল জয়। আমাদের কঠিন সময় ঘাবড়ানো বা তাড়াহুড়ো না করে সাহস এবং কৌশলের সাথে সিদ্ধান্ত নেওয়া উচিত। গল্পটি আমাদের এটাও শেখায় যে খারাপ মানুষ আপাতদৃষ্টিতে ভালো এবং সাহায্যকারী হয়ে সামনে আসতে পারে, কিন্তু আমাদের তাদের আসল উদ্দেশ্যকে চিনতে সতর্ক এবং সাবধানী হতে হবে। অবশেষে নেহা ভার্মা প্রমাণ করে দিল যে একজন সাধারণ মেয়েও যদি চায়, তাহলে তার বুদ্ধি এবং সাহসের জোরে বড় থেকে বড় জালেমকেও তার পরিণামে পৌঁছাতে পারে। এটাই আসল জয়।